হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা পিকে দে সরকারের প্রিসি ট্রান্সলেশনগুলো সলিউশন করছিলাম এক্সারসাইজের, ঠিক আছে? তোমরা জানো অলরেডি, আর যারা তোমরা নতুন আছো তারা কিন্তু আমাদের প্লেলিস্ট আগে চেক করে দেখো। আগে যারা আগের ভিডিওসগুলো যারা দেখোনি, মানে 1 থেকে 10টা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? প্রেসি আর তোমাদের ট্রান্সলেশনও 1 থেকে 11টা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু অল্টারনেট ডেতে আমাদের প্রেসি হতে থাকবে। তোমরা প্রিপারেশন করো, একসাথে প্র্যাকটিস করো ডেলি, একদিন প্রেসি একদিন ট্রান্সলেশন, এইভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? তো যারা আগের ভিডিওসগুলো দেখোনি 1 থেকে, তারা অবশ্যই প্লেলিস্ট ভিডিও শেষে আমরা দিয়ে দেবো। ওখানে গিয়ে কিন্তু প্লেলিস্ট ধরে ধরে তোমরা ডেলি বেসিসে ওগুলো কমপ্লিট করে রেখো, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো তোমাদের মেইনসের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করছি। ভিডিও শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? লাইক কিন্তু একটা করে দিও। তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমাদের একটা লাইক। আর তোমরা যদি মনে করো এই সমস্ত পিডিএফগুলো প্রিন্ট আউট করে পড়ার জন্য, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, হ্যাঁ? আর আমরা অলরেডি একটা ইংলিশ বেঙ্গলির ব্যাচ স্টার্ট করেছি। যদি মনে করো যে ওখানে কিন্তু কোনো ক্লাসের সিস্টেম নেই, অনলি নোটস দেওয়া হবে। তো যেই সমস্ত নোটস তোমাদেরকে দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো তোমাদের মান্থলি 2টো করে এক্সাম নেওয়া হবে, হ্যাঁ? উইকলি একদিন হচ্ছে বেঙ্গলি ক্লাস, একদিন হচ্ছে তোমাদের ইংলিশের। তো থার্সডে থাকছে আর সানডে থাকছে, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো তোমাদের যাদের মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, জয়েন করে যাবে। যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু এখানে জয়েন করে যেতে পারো, ঠিক আছে? তো ওখানে কিন্তু তোমাদের এই পিডিএফ সমস্ত দিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ পিকে দে সরকারের এক্সারসাইজের সমস্ত সলিউশনস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর ইউটিউবে অ্যাজ ইউজুয়াল যেরকম ভিডিও আসছে অবশ্যই আসতে থাকবে। তোমরা ভিডিওস দেখেই প্র্যাকটিস করো, ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেমের ব্যাপার নেই, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকে। দেখো কি বলেছে। আ সুইস নেমড হেনরি ডিউন্যান্ট রোড আ বুক ইন 1859। একটা বুক লিখেছিলেন হেনরি ডিউন্যান্ট বলে একজন, কবে? 1859-এ। ইন হুইচ হি ডেসক্রাইবড দ্য সাফারিংস অফ সোলজার্স, যেখানে সোলজার্স উন্ডেড ইন ব্যাটল, যেখানে তিনি তার ওই বইটাতে কি ডেসক্রাইব করেছেন, যে ব্যাটলের পরে সোলজার্সদের যে সাফারিংটা হয় না, সেই জিনিসগুলো কিন্তু তিনি ডেসক্রাইব করেছেন, ঠিক আছে, তার বুকটাতে। আচ্ছা, পিপল হু রিড দ্যাট বুক ওয়ার মুভড টু পিটি অ্যান্ড ওয়ান্টেড টু ডু সামথিং। যারা নাকি সেই বুকটা পড়েছে, ঠিক আছে, পরে যে সমস্ত রিডার্সরা, তাদের খুব তারা মর্মাহত হয়, এবং ওখানে তাদের মধ্যে ওই সোলজার্সদের নিয়ে কি হয়, করুণার সৃষ্টি হয়, তাই তো? পিটি, তাই তো? অ্যান্ড ওয়ান্টেড টু ডু সামথিং, এবং তারা কি ভাবে যে না, তারা এরকমভাবে স্যাক্রিফাইস করেছে তাদের লাইফ, তো তাদের জন্য একটা জাস্টিস হওয়ার দরকার, বা তাদের একটা কি ভালো কিছু প্রয়োজন, তাই তো? ওয়ান্টেড টু ডু সামথিং, ভালো কিছু করার প্রয়োজন। তো সেই জন্য দেখো কি হয়েছে। সো ইন 1863, তাই 1863 সালে, representatives of some governments met at Geneva in Switzerland. বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা বিভিন্ন সরকারের, মানে বিভিন্ন কান্ট্রিজ থেকে, ঠিক আছে, তারা জেনিভাতে, সুইজারল্যান্ডে, ওখানে কি হয়, একটা গভর্নমেন্টের সমাবেশ বসে, ঠিক আছে? আচ্ছা, মানে গভর্নমেন্টের আলাদা আলাদা রেসপেক্টিভ কি হয়, লিডার্স যারা আছে তারা একসাথে মিলিত হয়। There they promised to save from harm all soldiers wounded in a battle, as well as those who took care of them. বোঝা গেছে কি বললাম? এটার মানেটা হচ্ছে গিয়ে দেখো, আরেকবার বলে দিই, যে এই যে লাইনটা এখানে বলেছে, যে ওই যে কনভেনশনটা হয় না জেনিভাতে, তো সেখানে কি হয়, সেখানে যে সমস্ত সোলজার্সরা হার্মড হয়, মানে যুদ্ধের জন্য, যুদ্ধের কারণে উন্ডেড হয়, আহত হয়, বা কেউ নিহত হয়, ঠিক আছে, তো তাদেরকে কি করা হবে, তাদের ভালো কিছু করার জন্য তাদের জন্যই কিন্তু এই সমাবেশটা হয়, ঠিক আছে? দিস এগ্রিমেন্ট ইজ নোন অ্যাজ, এখানে যে একটা এগ্রিমেন্ট করা হয়েছিল সেটা কি নামে পরিচিত? জেনিভা কনভেনশন, ঠিক আছে? এটাকে বলা হয় জেনিভা কনভেনশন। আচ্ছা, সোসাইটিজ ওয়ার দেন ফর্মড ইন মেনি কান্ট্রিজ, তারপরে অনেক কান্ট্রিজে এই ধরনের সোসাইটিজ ফর্ম করা হয়। টু লুক আফটার মানে দেখাশোনা করতে, দ্য উন্ডেড অ্যান্ড দ্য সিক, অ্যান্ড দে ইউনাইটেড টু ফর্ম ওয়ান অ্যাসোসিয়েশন নেমড ইন্টারন্যাশনাল রেড ক্রস, মানে যে সমস্ত সোলজার্সরা উন্ডেড, ঠিক আছে, তাদের হেল্প করার জন্য কিন্তু একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, এটার নাম কি? ইন্টারন্যাশনাল রেড ক্রস। বোঝা গেছে? আচ্ছা, ইউ অল নো দ্যাট জিসাস ক্রাইস্ট ওয়াজ কিল্ড অন দ্য উডেন ক্রস, তাই তো? তোমরা সবাই জানো জিসাস ক্রাইস্ট কিন্তু উডেন ক্রসের মধ্যে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। তো দিজ কান্ট্রিজ অ্যাডপ্টেড দ্য রেড ক্রস অ্যাজ দেয়ার সিম্বল, বিকজ, তাহলে তারা রেড ক্রসটাকে কেন সিম্বল হিসেবে ব্যবহার করে এই সমস্ত কান্ট্রিজের, সেটা বলা হয়েছে
অ্যাজ ক্রিশ্চিয়ানস দে অল হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দিস সাইন। মানে সমস্ত ক্রিশ্চিয়ানসদের এই সাইনটার প্রতি কিন্তু অনেক রেসপেক্ট রয়েছে, ঠিক আছে, জিসাস ক্রাইস্টের ওই যে উডেন ক্রসটার প্রতি, তার জন্য রেড ক্রস বলে নামটা রাখা হয়েছে। দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস অলসো ট্রেসেস দ্য লস্ট পিপল। এটার কাজ কি ছিল? ইন্টারন্যাশনাল রেড ক্রস অলসো ট্রেস করা মানে চিহ্নিত করে লস্ট পিপলদের, যারা হারিয়ে যায়, তাই তো। অ্যান্ড কিপস ইটসেলফ ইন টাচ উইথ প্রিজনার্স অফ ওয়ার। আচ্ছা, প্রিজনার্স অফ ওয়ার বলতে তোমরা জানো যে সমস্ত ওয়ার প্রিজনার কাদের বলা হয়? ধরো সাপোজ ওয়ারের সময় কোনো ফাইটার জেট থেকে কোনো, যেমন ওই যে কদিন আগে ইয়ে যে অভিনন্দন বর্তমানের কেসটা ছিল, ঠিক আছে, পাকিস্তানে পড়ে গেছিল, তারপর তাকে ফিরিয়ে দেওয়া হয়, সে এই ধরনের সোলজার্সদেরকে বলা হয় প্রিজনার্স অফ ওয়ার, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে, অন্য কান্ট্রিতে গিয়ে তারা অন্য কান্ট্রির ল্যান্ডে গিয়ে পড়ে গেল, ঠিক আছে, তো তাদেরকে বলা হয় কি প্রিজনার্স অফ ওয়ার, বোঝা গেছে। আচ্ছা, এবার ওদের তো অন্য কান্ট্রিতে বন্দি করে নেওয়া হয় না, তো সেই জন্য তাকে প্রিজনার্স অফ ওয়ার বলে। আচ্ছা, ইন টাইমস অফ পিস ইট গোজ, মানে পিস শান্তির ক্ষেত্রে মানে কি হয় দেখো, ইট গোজ অ্যান্ড সার্ভস ওয়ের এভার দেয়ার ইজ আ ফামাইন, আ ফ্লাড অর অ্যান আর্থকোয়েক। মানে এটা এরম সময় কাজ করে কিসের জন্য? ট্রেস, মানে দেখো এই যে ইন্টারন্যাশনাল রেড ক্রসটা, এটা শুধুমাত্র প্রিজনার্স অফ ওয়ারের কথার জন্য না, সোলজার্সদের জন্যও নয়, এটা এই যে আর্থকোয়েক বলো, ফ্লাড বলো, ফ্যামাইন বলো, এই সময় যখন যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় সেই সময়ও তারা কিন্তু হেল্প করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে এই প্যাসেজটার ফুল মিনিং, যেটা বলে দিলাম কি এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস যেটা তৈরি হয়েছে, তো সেই জিনিসটা নিয়েই কিন্তু এখানে পুরোপুরি বলা হয়েছে, তাই না। তো এখানে যদি আমি এখন এটাকে প্রেসি করি, তাহলে আমি কি লিখতে পারি? ভালো করে দেখো, সুন্দর করে প্রেসিটা এবার সাজিয়ে লিখবো, ঠিক আছে। দেখো, প্রথমে আগে শুরুতে কি দেবে? টাইটেল দেবে একটা, ঠিক আছে। টাইটেলটা কি হবে? দেখো, তোমরা তোমাদের মতন করে টাইটেল দিতে পারো, আমি একটা আমার মতো টাইটেল দিচ্ছি, ঠিক আছে। যে কারণ আমি যেটা পড়ে বুঝতে পারলাম যে এটা একটা যে ইন্টারন্যাশনাল রেড ক্রসের এটা ফাউন্ডেশন নিয়ে কিন্তু লেখা, তাই তো। তো লিখছি, দেখো, দ্য ফাউন্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, ক্লিয়ার? দ্য ফাউন্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, বোঝা গেছে। তো এটা হলো আমার দেয়ার টাইটেল, এবার তোমরা তোমাদের মতন করে অবশ্যই দিতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো লেখাটা, ইন 1859, সুইস হিউম্যানিটারিয়ান হেনরি ডুন্যান্ট রোড, কি লিখেছিল? অ্যাবাউট উন্ডেড সোলজার্স, তাই না? সাফারিংস, ফুল স্টপ। হেনরি ডুন্যান্ট কি লিখেছিল? রোড অ্যাবাউট উন্ডেড সোলজার্স সাফারিংস, এর সঙ্গে একটা লাইন করব, ইন্সপায়ারিং গ্লোবাল অ্যাকশন, তাই তো, যেটা নাকি গ্লোবাল অ্যাকশনকে ইন্সপায়ার করেছিল তার ওই লেখাটা, তাই তো। তাই লিখে দিচ্ছি, ইন্সপায়ারিং গ্লোবাল অ্যাকশন, তাই না? তার লেখার জন্যই তো গ্লোবাল, ওই তার লেখা পড়েই তো সমস্ত গ্লোবাল অ্যাকশনস যেটা হয়, যে এই কাজগুলো করতে হবে, সেটা কিন্তু তৈরি হয়েছিল, ইন্সপায়ার হয়েছিল, তাই তো। গ্লোবালি এই লেখাটা পড়ে সবাই কিন্তু ইন্সপায়ার হয়েছিল, এবং যার জন্যই কিন্তু এই যে ইন্টারন্যাশনাল রেড ক্রসটা আলটিমেটলি ফাউন্ড হয়, তাই তো। আচ্ছা, নেক্সট লাইন দেখো, ইন 1863, গভর্নমেন্টস মেট ইন জেনিভা, তাই তো, ফর্মিং যে দ্য, কি ফর্ম করা হয় ওখানে? ফর্মিং দ্য জেনিভা
কনভেনশন, তাই তো? কি করতে? টু প্রোটেক্ট ওয়ার ভিকটিমস, তাই না? ফুল স্টপ, তাই তো? তার মানে কি, ইন 1863 গভর্নমেন্টস মেট ইন জেনিভা ফর্মিং দ্য জেনিভা কনভেনশন টু প্রোটেক্ট ওয়ার ভিকটিমস। ক্লিয়ার? পরের লাইনটা দেখো, এটাই লাস্ট লাইন হবে। সোসাইটিজ ইউনাইটেড অ্যাজ the ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ইজ ইউনাইটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, কমা, aiding war prisoners and disaster victims while using the Red Cross symbol for neutrality, তাই না? ফুল স্টপ, কমপ্লিট। এখানে একটা NEU হবে, নিউট্রালিটি। এবার এখানে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, ঠিক আছে? আর যদি তোমাদের লেখাটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং একটা পারলে লাইক করে দিও, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের মতন করেও লিখে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, দেখি, হ্যাঁ? আচ্ছা, তোমাদের শুধু একটাই কাজ, দেখো, ডেইলি বেসিসে একটার পর একটা প্র্যাকটিস করতে থাকো। ক্লার্কশিপ মেন্সের জন্য অনেকটা টাইম আছে, মিসেলেনিয়াসের জন্য যদিও খুব কম সময়, তাই তোমাদের বলবো তোমরা যদি পারো তো জয়েন করে যেও পেইড ব্যাচে। সেখানে খুবই মিনিমাম ফিজের মাধ্যমে কিন্তু তোমাদের এগুলো সব দেওয়া হচ্ছে। আর যারা আমাদের থেকে আগে প্রেসি রিপোর্ট এগুলো নিয়েছো, তাদের ওই ফিজ থেকে মাইনাস হয়ে যাবে সেই পেমেন্টটা, ঠিক আছে? যারা 60 টাকা দিয়ে 30 টাকা দিয়ে প্রেসিগুলো নিয়েছিলে, রিপোর্টগুলো নিয়েছিলে, তো সেই টাকাগুলো কিন্তু ওখান থেকে মাইনাস করে রিমেইনিংটা পে করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের জন্য এই সিরিজটা হেল্পফুল হবে, এবং তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে সাহায্য করবে। তো আজকের মতো এর পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।